আর ডাইলেকট্রিক দেওয়া থাকে সিলভার ইপক্সি। এটা কে কেটেছে দেখতে পাবে। এটাকে বলা হচ্ছে ট্যান্টালাম ক্যাপাসিটর, থ্রু হোল ট্যান্টালাম ক্যাপাসিটর। খুব হাইলি স্টেবল হয়, হাই ভোল্টেজ নিতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। পলিমার ট্যান্টালাম চিপ ক্যাপাসিটর, ওই ক্যাপাসিটরটা থ্রু হোল ছিল, এটা হচ্ছে সারফেস। এরকম দেখতে হয়, প্লাস্টিকের প্যাকেজ। আর আশা মতন এটাও কেটে ফেলেছে, দেখে নাও। পলিমার অ্যালুমিনিয়াম চিপ ক্যাপাসিটর, এটা ট্যান্টালাম নয়, এটা কিন্তু অ্যালুমিনিয়াম চিপ। এই যে অ্যালুমিনিয়াম ঢোকানো আছে, একটা এদিকে লাগানো আছে, একটা অন্য পাশে লাগানো আছে, এখানে মাঝখানে ডাইলেকট্রিক ঢোকানো আছে। আচ্ছা, ক্যাপাসিটর হলো, কিরকম দেখতে ক্যাপাসিটর গুলো হয় সেটা হলো। ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার কিন্তু আমি পড়ালাম না, এটা খালি দেখবো আমরা। আর কোনো প্রশ্ন আছে ক্যাপাসিটর নিয়ে? যে কোনো প্রশ্ন। দাদা আমরা কোয়েশ্চেন গুলি ক্লাসের শেষে নিব। হ্যাঁ ঠিক আছে, তবে মনে রেখো প্রশ্নগুলো। অ্যাক্সিয়াল ইন্ডাক্টর, ক্যাপাসিটর কি জিনিস সেটাও আমি কিন্তু বলিনি, ইন্ডাক্টর কি জিনিস আমি সেটা এখন বলবো না, হয়তো পরে ক্লাসে এগুলো ডিটেলে করাবো। আজকে একটু আমরা দেখে নিই কিরকম দেখতে হয়, যে এই জিনিসপত্র নিয়ে আমরা পড়াশোনা করতে চলেছি, সেই জিনিসপত্রগুলো দেখতে কেমন হয়। যে ওই হাতি দেখার স্টোরির মতন আর কি। হাতি আমি কোনোদিন দেখি নাই, তো যেদিন দেখতে পেলাম সেদিন বুঝতে পারলাম, আরে এই জিনিসটা তো আমি কুকুরের মতন মনে করছিলাম দেখতে, এটা এত বড় কেন। অ্যাক্সিয়াল ইন্ডাক্টর, ইন্ডাক্টর কিছুই নয়, ইন্ডাক্টর মানে হচ্ছে কয়েল। ফেরাইট, ফেরাইট হচ্ছে এক রকমের মেটেরিয়াল যেটাকে চুম্বক বানানো যায়, কিন্তু বিদ্যুৎ চালন হয় না তার মধ্যে দিয়ে, মানে ইলেকট্রিসিটি ফ্লো করে না, কিন্তু তাকে চুম্বক বানিয়ে ফেলা যায়। আর যে ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো, ওর ম্যাগনেটিজম আবার শেষ হয়ে যাবে। ম্যাগনেট, ইলেকট্রিসিটি বন্ধ, ডিম্যাগনেটাইজড। এটা হচ্ছে, এগুলোকে বলে অ্যাক্সিয়াল ইন্ডাক্টর। অ্যাক্সিয়াল কেন বলা হয়? কারণ এই যে দুটো দুদিকে দুটো পা একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, যে অ্যাক্সিসে রাখবে আর কি, তাই জন্য এটাকে অ্যাক্সিয়াল ইন্ডাক্টর বলা হয়, সেম অ্যাক্সিসে যখন আছে। এই যে এই সবুজ পার্ট গুলো, এটা হচ্ছে অ্যাক্সিয়াল ইন্ডাক্টর। এর ভিতরে কি থাকে? এর ভিতরে ফেরাইট মেটেরিয়াল থাকে, তার মধ্যে তার উপরে একটা তার জড়ানো থাকে। খুব সিম্পল, কিন্তু খুব ছোট। আর প্লাস্টিক দিয়ে কোটিং করা থাকে। এর মধ্যে কালার কোড থাকে, তো ইন্ডাক্টরের কালার কোডও তোমরা গুগল করলে পেয়ে যাবে, যে ইন্ডাক্টরের কালার কোড পড়ে কি করে বুঝবো কত ভ্যালু ইন্ডাক্টর। এটাকে কেটেছে এখানে, এই দেখো এখানে ইয়ে করা আছে, আর তারগুলো ফেরাইট মেটেরিয়াল উপরে জড়ানো আছে। ইন্ডাকটেন্স আমরা হেনরিতে মাপি। সারফেস মাউন্ট ইন্ডাক্টর, এগুলো নিশ্চয়ই দেখেছো কম্পিউটারের মাদারবোর্ড টাকে বলে থাকে, আর অনেক জায়গায় থাকে। এগুলো সারফেস মাউন্ট, সারফেসে লাগানো যায় এরকম। যথারীতি এটাকে নিশ্চয়ই কেটে ফেলেছে, ঠিক তাই। এই না, এখানে একটা আই কোর আছে, আর তার সাইডে আরেকটা কোর আছে, এর মধ্যে তারটা জড়ানো আছে। সিম্পল জিনিস, কিন্তু বড্ড ছোট।
সিন্টার্ড ফেরাইট ইন্ডাক্টর। সিন্টার্ড ফেরাইট ইন্ডাক্টর, সিন্টার্ডের মানে ডিকশনারিতে দেখে নিও, কারণ আমাকেও দেখতে হবে। সিন্টার্ড তো বলি কিন্তু মানেটা দেখা হয় না। তো যদি ডিকশনারি থাকে দেখে বলো তো সিন্টার্ডের মানে কি। এই যে এই মালটা, এটা এটাও মাদারবোর্ডে দেখবে, আরো অনেক জায়গায় দেখবে। এই উপর নিচে দুটোই হচ্ছে ফেরাইট মেটেরিয়াল। যথারীতি এটাকে কেটে ফেলেছে, কিছুই না, এটার মধ্যে তার পেঁচানো আছে, কিন্তু ইউনিফর্ম মেটেরিয়ালটা। ফেরাইট বিট তো খুব সিম্পল জিনিস, একটা ফেরাইডের সিলিন্ডার, তার মাঝখান দিয়ে একটা তার চলে গেছে, এই যে এটা, মানে ওয়ান টার্ন, একটাই টার্ন আছে। এটাও ইন্ডাক্টর কিন্তু একটাই টার্ন আছে। এইখানে আবার একটা স্পেশাল টাইপের ক্যাপাসিটর দিয়েছে, 3 টার্মিনাল ফিল্টার ক্যাপাসিটর। এগুলো জেনারেলি ইয়ে হয়, ফিল্টার হয়, মানে এর মধ্যে একটা ব্যান্ডউইথ থাকে। স্পেশাল রেডিও কিছু অ্যাপ্লিকেশনে ইউজ হয় ফিল্টার হিসাবে। 3টা টার্মিনাল থাকে, একটু ওয়াইড ব্যান্ড হয় আর কি। তা আমি আর এগোচ্ছি না। টরয়েডাল ট্রান্সফরমার, এগুলো তোমরা দেখেছো নিশ্চয়ই। এসএমপিএস এর বোর্ডের মধ্যে দেবে এরকম বসানো থাকে, রেডিওর বোর্ডের মধ্যে বসানো থাকে। ট্রান্সফরমার চ্যাপ্টারটা আমি এখন ঢুকছি না। দেখ- দেখতে সুন্দর লাগছে, দেখো দেখো, খুবই ছোট এটা, আঙ্গুলের উপরে রাখা আছে। পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার, বড় এসএমপিএস সুইচিং সার্কিট, সেটার ভিতরটা এরকম হয়। যথারীতি সেটাকেও কেটে ফেলেছে, কেটে ফেললে এরকম ভিতরে, এটা হচ্ছে প্রাইমারি টার্ন ছোটগুলো, আর বাইরের গুলো হচ্ছে সেকেন্ডারি। যাই হোক, এরপরে আমি আচ্ছা ফিউজ আছে, চলো ফিউজও দেখে নাও। ফিউজ অনেক রকম হয়, এটাকে বলে কার্ট্রিজ ফিউজ। কার্ট্রিজের মতন দেখতে বলে কার্ট্রিজ ফিউজ। এখানে দেখো কতগুলো ফিউজ আছে। এগুলো এক একটা এক এক রকমের কাজ। এটা যেরকম স্প্রিং লোড করা আছে, এটাকে বলে ফাস্ট ব্লো, মানে এটা সবসময় একটা টেনশনের মধ্যে থাকে। যদি হাই কারেন্ট ফ্লো করে মেটালটা গলে গিয়ে ফট করেছে, মানে ডিসকানেক্ট হয়ে যাবে। মানে যেখানে দরকার, যেখানে খুব তাড়াতাড়ি ডিসকানেকশন দরকার, সেখানে এটা ফাস্ট ব্লো থাকে। আহ, আবার কিছু থাকে ডিলেড, যেরকম এইখানে আছে, এই রাইট সাইডের থেকে নেক্সটটা, যেখানে অনেক সময় কি হয় যে আমি চাই যে উম, একটু হাই কারেন্ট প্রথম দিকে নিচ্ছে তো নিক, কিন্তু ফিউজটা যাতে না ওড়ে। কারণ প্রথম দিকে আমি জানি যে সেই মেশিনটা একটু হাই কারেন্ট নেয়, কিন্তু তারপর আবার কারেন্টটা লো হয়ে যায়। কিন্তু বেশিক্ষণ হাই কারেন্ট নিলে এটা কিন্তু এটাও নষ্ট হয়ে যাবে। তো জেনারেলি ফাস্ট ব্লো, স্লো ব্লো, মিডিয়াম ব্লো, ব্লো মানে হচ্ছে উড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম টাইপের এই কার্ট্রিজ ফিউজ গুলো এক এক রকম, এক একটা এক এক রকম হয়। এগুলো প্রচুর দামেরও পাওয়া যায়, সস্তাও পাওয়া যায়। এটাও ফিউজ একটা, কারো হয়তো ইচ্ছা হয়েছিল এটাকে এরকম ভাবে বানাবো, তো সেই মহান ব্যক্তি এটাকে উপর দিয়ে ইনসাফুলেট করে মাঝখানে ছোট্ট একটা তার লাগিয়ে দিয়েছে, কাজটা সেমনি করে। এটা পাওয়ার ফিউজ, লিকুইড পাওয়ার ফিউজ। এখানে যেহেতু যখন ফিউজ ওড়ে তখন ওখানে তো ফ্ল্যাশ হয়, আর প্রচুর এক্সপ্লোশনও হতে পারে। এটা 23,000 ভোল্ট অব্দি এরকম টাইপের ফিউজ থাকে, ভিতরে একটা লিকুইড থাকে, মানে ইনসুলেটিং লিকুইড, যাতে যখন উড়বে এটা, যাতে জোরে ফ্ল্যাশ না হয়, স্পার্ক না হয় খুব জোরে। কম্প্যাক্ট পাওয়ার ফিউজ,
জেনারেলি মাল্টিমিটারের ভিতরে থাকে এই ফিউজগুলো, হাই কারেন্টে নষ্ট হয়। খুব দামি মাল্টিমিটার টিউব টুব যদি কারো কাছে থাকে খুলে দেখতে পারো। তো আমাদের এরকম বুশেল কোম্পানি থাকে এরকম ফিউজ। এই ফিউজগুলোর সুবিধা হচ্ছে এই ফিউজগুলোর ভিতরে বালি ভরা থাকে, এরকম বালি ভরা আছে। বালি ভরা থাকলে কি হয় যে খুব জোরে এক্সপ্লোশন হয় না, নাহলে সার্কিট বোর্ড ফোর্ড নষ্ট হয়ে যেতে পারে। এইটা ফিউজ, থার্মাল ফিউজ। থার্মাল ফিউজ মানে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফিউজ। কিছুই না, একটা ফিউজ আছে, একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটা যদি গরম হবে, আস্তে আস্তে গরম হবে, ফিউজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। মানে স্লো ব্লো বললাম, এটা হচ্ছে অতিরিক্ত স্লো ব্লো, মানে অনেকক্ষণ লাগবে ফিউজটা নষ্ট হতে। এটা ওই থার্মাল ফিউজ কেটে ফেলেছে। যাই হোক, আর যাব না। এরপরে যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ডায়োডে যাচ্ছি না আজকের জন্য, মানে এটাই অতটাই ঠিক আছে। এখন হলো 1 ঘন্টা। হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন আছে? কজন আছে ফাহাদ? দাদা, এখনো কোনো হ্যান্ড রাইজ দেখা যাচ্ছে না। একটা হ্যান্ড রাইজ আছে, ডিজে আরু বিডি। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, আমার কোশ্চেনটা হলো যে এই যে আমি যে ইগুলো দেখলাম, রেজিস্টার গুলো দেখলাম বা ইগুলো দেখলাম, এগুলো মিটার দিয়ে কি পরিমাপ করা সম্ভব? মানে এটা কিছু ভালো আছে কিনা বা নষ্ট কিনা, বা এটা কোন ভোল্টেজে বা এম্পিয়ার ওহমসে মাপলে জিনিসটা আমি পাবো, এটা আমি আইডিয়াটা নাই, এই জন্য আর কি কোশ্চেনটা করা। হ্যাঁ, তোমাকে যেটা বুঝতে হবে, প্রথমে তুমি মিটার দিয়ে মাপছোটা কি। প্রথম কথা, তোমার মিটার, প্রত্যেকটা মিটারে মানে মাল্টিমিটার যেটাকে বলি আমরা, যেটা বাজারে কিনতে পাবে, ওর একটা ক্যাপাসিটি থাকে, যে ওখানে লেখা থাকবে যে এত ওহমস থেকে এত ওহমস অব্দি মাপা যায়। তো এবার ওহমস, আমি এখন আসছি না ওহমসে। ওহমস হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট, রেজিস্ট্যান্স মাপার জন্য ওহমস। এবার তোমার মিটার যদি সাপোর্ট করে, তবে নিশ্চয়ই প্রত্যেকটা রেজিস্ট্যান্স মাপা যাবে। কিন্তু মিটার খালি তোমাকে ওহমস বলবে, রেজিস্ট্যান্সের আরো অনেক মানে রেটিং থাকে। যেরকম সব মানে অনেক রেজিস্ট্যান্স আছে হাই ভোল্টেজ সাপোর্ট করে না, অনেক রেজিস্ট্যান্স আছে হাই কারেন্ট সাপোর্ট করে না, তুমি মিটার দিয়ে ওগুলো মাপতে পারবে না। তো মিটার দিয়ে তুমি, হ্যাঁ নিশ্চয়ই ওহমসটা তুমি মাপতে পারবে, রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা, রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে গেছে কিনা, নিশ্চয়ই মাপা যাবে। এবার খুব ছোট হয়ে গেলে হয়তো তোমাকে এসএমডি মিটার ইউজ করতে হতে পারে, মানে রেজিস্ট্যান্স ছোট হয়ে গেলে নিশ্চয়ই মাপতে আসতে পারবে, এগুলো না মাপার কিছু নেই। তুমি কি এইটুকুই জিজ্ঞেস করেছিলে, না আরো অনেক কিছু জিজ্ঞেস করে, মানে আরো কিছু, মানে অনেক কিছু ভেবে জিজ্ঞেস করছিলে? না স্যার, আমি এতটুকুই জিজ্ঞেস করছিলাম। আরেকটা কথা হলো যে যদি ওহমস কম বেশি হয়, হ্যাঁ, তাহলে কি রেজিস্টার যদি ওটা না হয়, ছোট রেজিস্টার কি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা নষ্ট হওয়ার কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে স্যার? হ্যাঁ নিশ্চয়ই। তুমি যদি কোনো সার্কিট ডিজাইন করো, বা এক্সিস্টিং কোনো সার্কিট থেকে তুমি যদি রেজিস্ট্যান্সটা খুলে মাপো, যদি দেখো যে ওটার ভ্যালু যেটা হওয়া উচিত সেটা নেই, তবে নিশ্চয়ই ওটাকে তোমাকে রিপ্লেস করতে হবে। আর আরেকটা জিনিস বললাম যে ওখানে কত কারেন্ট ফ্লো করছে তার উপরও ডিপেন্ড করবে যে তুমি কত বড় রেজিস্ট্যান্স লাগাবে। তো এটা খুবই স্পেসিফিক, কোন রেজিস্ট্যান্স কোন সময় কোন জায়গায় কিসের জন্য মাপছো তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু হ্যাঁ, তোমার
খালি ওমসটুকু মাপা যাবে। এর বাইরে যদি কিছু মাপতে চাও তবে ওটা মাল্টিমিটার দিয়ে হবে না। বোঝাতে পারলাম? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, জি স্যার। আমাদের খুব বেসিক ইকুয়েশন, আমাদের ওমস ল ভি ইকুয়াল টু আই আর, ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো আর ইকুয়াল টু ভি বাই আই, ভোল্টেজ বাই কারেন্ট। তো ওমস মানে হচ্ছে কত ভোল্টেজ দিচ্ছ আর কত কারেন্ট ফ্লো করছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। ওমস এর মানেই হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, ঠিক আছে? তো ওমস যেটা মাপছো সেটা তুমি অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিভাইড বাই কারেন্ট মাপছো, কিন্তু ওটা একটা রেশিও। তো এবার তুমি যদি বলো যে একটা রেজিস্ট্যান্স 1 ভোল্ট দেবো কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেবো, ঠিক আছে, আর 1 ওহমস দেবো, তো সেই রেজিস্ট্যান্সটা অতখানি ক্যাপাসিটির হওয়া দরকার যে ওর মধ্যে, কারণ পুরোটা তো আর মানে রেজিস্ট্যান্স যখন ক্রিয়েট হবে, যখন বাধা ক্রিয়েট হবে তখন রেজিস্ট্যান্স হিটও প্রডিউস করবে। তো সেই হিটে রেজিস্ট্যান্স যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য ক্যালকুলেট করে লাগাতে হয় যে কত কারেন্ট ফ্লো করবে, সেই হিসাবে আমরা রেজিস্ট্যান্স চুজ করি। বলতে পারলাম? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন বলো? নো স্যার, আমার ঠিক আর কোনো কোশ্চেন নেই। আর কোনো প্রশ্ন? আর আমার মনে হয় এগুলি নিয়ে আমাদের আগেও কিছু আলোচনা হয়েছে। তো আহ, মোটামুটি আমরা আসলে, আপনি যেমন ডাইসেকশন করে দেখিয়েছেন কোথায় কি আছে, ওইটা হয়নি, একটা ওভারঅল ধারণা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট নিয়ে এবং মেজারিং টুল নিয়ে দুইটা পার্ট হয়ে গেছে। তো আমরা আপনার কাছ থেকে একটু অ্যাপ্লিকেশনটা দেখতে চাই, যেমন আপনার সিম্পল একটা সার্কিট বা দুইটা সার্কিট দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশনটা দেখাতেন যে আপনি কোথায় কোন জিনিসটা ব্যবহার করেছেন এবং কেন করেছেন। একটা ভেরি সিম্পল যে কোনো একটা সার্কিটের উপর একটা রিয়েল লাইফ আমরা একটু দেখতে চাই, যে এইখানে এই ক্যাপাসিটরটা এই কাজ করতেছে বা এই রেজিস্টরটা এই কাজ করতেছে। মেবি ইট ক্যান বি আ পাওয়ার সার্কিট, ইট ক্যান বি আ রেডিও সার্কিট, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, বুঝলাম। আমার কাছে এখন তো আপাতত দেখানোর মতন তো সার্কিট কিছু নেই, তবে আমাকে সেটা ডকুমেন্ট করে প্রেজেন্টেশন আকারে নিয়ে আসতে হবে, সেটা তো করা হয়নি। তো না, লাইভ পরের কোনো ক্লাসে একটা হয়তো, ডিজাইন। পরের ক্লাসে কোনো দিন। ওকে, ওকে। তবে আমি কি করবো, ওটা আমি প্রেজেন্টেশন বানিয়ে রাখবো, তাতে কি হবে যে আমি আহ, ওটা আমি বোঝাতে পারবো আর কি, যে এই 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 জিনিসটা এখানে ইউজ হয়েছে, কেন ইউজ হয়েছে। সব রকম ক্যাপাসিটার সব জায়গায় ইউজ হয় না। একদম। তো ক্যাপাসিটার আবার আহ, অনেক সময় পোলারাইজড হয়, অনেক সময় নন পোলারও হয়। যেরকম ট্যান্টালাম আর উম, অনেক সময় ট্যান্টালাম পোলারাইজড, তোমার ইলেকট্রোলাইটিক পোলারাইজড, কিন্তু এমএমসিসি পোলারাইজড নয়। তো কোথায় কি ইউজ হয়, কেন ইউজ হয়, তো যখন আমরা ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স, সরি, ক্যাপাসিটেন্সের মধ্যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা নিয়ে আসবো, তো বেসিক ওহমস ল, তারপরে আমাদের ক্যাপাসিটর আর ইন্ডাক্টেন্স, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা যখন আমি আসবো তখন আমাদের ইউজ কেস সিনারিওটা আসবে যে আমরা কোন ইন্ডাক্টরটা কোথায় ইউজ করব, কোন ক্যাপাসিটরটা কোথায় ইউজ করব। ফ্রিকোয়েন্সি উপরে ডিপেন্ড করবে আমরা কোনটা কোথায় ইউজ করব, কিন্তু সেটা আমাকে প্রেজেন্টেশন আকারে দিতে হবে, এখন দেখানো মুশকিল, আর আমাকে হাতড়াতে হবে কোথায় কি ছবি আছে। নেক্সট ক্লাসে হয়তো হবে। ঠিক আছে। ওকে, যদি আর কারো কোনো কোয়ারিজ না থাকে আমরা তাহলে আজকের মতো শেষ করবো।
ঠিক আছে, ঠিক আছে। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম ফোনটা কেমন দেখতে। মানে আমারও প্রথম প্রথম খুব অসুবিধা হয়েছিল যে কোনটা কি, এটা দেখে তো বোঝার উপায় নেই। তো ওই জন্য জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম কোনটা কিরকম দেখতে। হ্যাঁ, ইউজ কেস সিনারিওতেও যাবো, সার্কিটেও যাবো, সবকিছুই যাবো। সুমনদা, একটা হুম সিম্পল ইস্যু আছে, সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমরা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে, ইলেকট্রনিক্সের জ্ঞান নেই, হয়তো বা ইঞ্জিনিয়ারিং এ পড়ি নাই। তো কিছু পার্ট এমন থাকে যে আমরা মানে একটু স্কেয়ার যে আমাদেরকে দিয়ে হবে কিনা, বা আমরা আসলে আদৌ করতে পারবো কিনা, বা হুম আমরা সামনে আগাতে পারবো কিনা। তো আপনি অলরেডি পাপ্পু সম্পর্কে জানেন যে পাপ্পু কত দূর কি করেছে। হুম তো আমরা লাস্ট উইক পাপ্পুর স্টোরিটা শুনছি ইন সামারি। তো আপনার হুম যদি এই ধরনের কোনো মানে ইনস্ট্রাকশন থাকে যে ওকে, দিস ইজ দ্য পলিসি, এভাবে তোমরা যদি করো সামনে আগাতে সহজ হবে, বা এটা এরকম হইতে পারে, বা এইটুকুন এইভাবে করলে জিনিসটা সহজে তারা আয়ত্ত করতে পারবে। আমাদের আসলে এখানে আমরা এক্সপেক্ট করতেছি না যে আমরা এখানে সার্কিট ডিজাইন শিখাই ফেলবো, বাট মেইন পারপাসটা হচ্ছে যে দে শুড ফিল ইন্টারেস্টেড। ওকে, আমি একটু একটু করে শুরু করি, আমি একটা এলইডি লাইট জ্বালালাম, আমি হুম ঘরের ফিউজ উড়ে গেছে, ফিউজটা ঠিক করলাম, এবং ঠিক করতে সময় আমি বুঝতেছি যে ফিউজটা কেন এইভাবে লাগানো হয়েছে। আমি যখন ক্যাপাসিটর চেঞ্জ করি, ক্যাপাসিটরের ভ্যালু বাড়ালে কেন ফ্যান জোরে ঘুরে, কেন আস্তে ঘুরতেছে। এই যে পার্টটুকুন, আপনার কাছ থেকে আসলে আমরা এমন কোন একটা পলিসি চাই, যে পলিসিতে গেলে আমার মনে হয় সবাই খুব সহজে সামনের দিকে এগোতে পারবে, ইফ দে আর ইন্টারেস্টেড। হুম তাদের কোন কোন জিনিস ফলো করা উচিত, কি জিনিস পড়া উচিত, কোথায় সেটা খোঁজা উচিত, কিভাবে সেটা খোঁজা উচিত। ইন এ শর্ট, আপনি 10-15 মিনিট ধরে একটু যদি মানে সময়টা আপনি নিজে ঠিক করে নিলেন, আমার মনে হয় দে ওয়ান্ট টু নো হাউ দে শুড স্টার্ট। কারণ আমরা কম্পোনেন্ট দেখাইছি, আমি কম্পোনেন্ট দেখাইছি, আমি আপনার আমরা মেজারিং টুলস দেখাইছি, কি দিয়ে কি মেজার করা যায়। অ্যাপ্লিকেশন দেখানো হয় না। একটা ফিজিক্যাল সেশন হয়েছিল আমার অফিসে, তো সেখানে খুব বেশি মানুষ ছিল না। তো আসলে একটা মানে যে কোনো একটা হবিতে আসতে গেলে তো কিছু সময় যেটা অজানা, অজানা রাস্তায় হাঁটতে গেলে ভয় থাকি। তো কেউ যখন একজন পিছনের থেকে পিঠে থাপড় দিয়ে বলে যে ওকে, নো ইস্যু, আরে না ভয়ের কি আছে, আমি আসি না, ঠিক তখন হুম আসলে না অনেক কিছু সহজ হয়ে যায়। হুম, ব্যাক টু না ইউ। না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যে আসলে ব্যাপার হচ্ছে যে আমরা মানুষ হিসাবে তো সবাই সব কোনো একটা দিকে আমরা ভালো। কেউ এক্স এ ভালো, কেউ ওয়াই এ ভালো, কেউ জেড এ ভালো। তো সেই জায়গাটায় লোকে ভালো কেমন করে হয়েছে, সেটা অবশ্যই প্রথম কথা হচ্ছে তার ওটা ভালো লাগার জায়গা, তাই জন্য সে ওখানে ভালো। কেউ যদি রান্না করতে ভালোবাসে, অবশ্যই সে খেতে ভালোবাসে, বা রান্না করতে ভালোবাসে, বা খাওয়াতে ভালোবাসে। তো এখানেও ইম্পর্টেন্ট যে তুমি যে পড়ছো, তোমাকে যে পড়াচ্ছে সে কত সহজে তোমাকে জিনিসটা পড়াতে পারছে। এর জন্য টেকনিক্যাল হতে হবে না, এর জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দরকার নেই। আর আমরা কোনো পরীক্ষাও দিতে যাচ্ছি না, মানে অফকোর্স কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছি না, বা এ নিয়ে আমরা উম, মানে কাউকে চ্যালেঞ্জও করব না। আর নিশ্চয়ই আমরা এই জ্ঞান নিয়ে নোবেল প্রাইজ জয়ী হতে পারবো না। তো সেই আইডিয়াটা নিয়ে খুব সিম্পল, মানে ছোট ছোট জিনিসপত্র করা। প্রথম কথা হচ্ছে যে কম্পোনেন্ট গুলো চেনা, যে আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করি, কি কি কম্পোনেন্ট আমাদের লাগে, এগুলো চেনা। সেকেন্ড হচ্ছে যে সেই কম্পোনেন্ট গুলোকে ইউজ করা। আর ইউজ করার জন্য যতটুকু জ্ঞান লাগে ঠিক ততটুকুই জ্ঞান নেওয়া। এবার তা বলে কি এরকম নয় যে ওর উপরে আরো আরো জ্ঞান নেই। নিশ্চয়ই রেজিস্ট্যান্সের উপরে মোটা মোটা বই আছে, ক্যাপাসিটির উপরে মোটা বই আছে। আমরা নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং পড়ছি না বা ইঞ্জিনিয়ারিং পাস করতে যাচ্ছি না। আমি এরম ভাবেই দেখি ব্যাপারটা।
তো যতটুকু দরকার, সামনে ইন্টারনেট আছে সবার কাছে, যেই জিনিসটার সম্বন্ধে আর সবাই পড়াশোনা করেছে, বাবা মা পড়াশোনা শিখিয়েছে, পড়ে নিশ্চয়ই শিখে ফেলতে পারবে। ইংলিশ না হলে বাংলায় পড়তে পারবে। এবার পড়ে যদি না বোঝো, তবে নিশ্চয়ই কাউকে তুমি জিজ্ঞেস করবে। তারপরে যদি না বোঝো, তবে সেই কম্পোনেন্টটা বাজার থেকে কিনে নিয়ে আসবে, নিয়ে এসে দেখে বুঝে ওই কম্পোনেন্টটাকে ইউজ করার চেষ্টা করবে। এরম এরম তো নয় যে আমিও ডে ওয়ান সবকিছু ঠিকঠাক করতাম। আমি এখনো ওরাই কম্পোনেন্ট, আর নষ্ট করে করেই শিখেছি। আহ, না এখনো মানে কালকেও নষ্ট হয়েছে। তো এরম ভাবেই আমরা শিখি মানে। আর আমি বলবো যে মানে খুব হাইটেক ইঞ্জিনিয়ার হলেও সেও এরম ভাবেই শিখেছে। মানে যার জীবিকা হয়তো এটা, সেও কিন্তু এরম ভাবেই শিখেছে। তো অবভিয়াসলি এতে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে। থিওরি তোমরা প্রচুর পড়বে, আর থিওরি ছাড়া প্র্যাকটিক্যাল করা সম্ভব না। তো ডাইরেকশন, যদি ইলেকট্রনিক্স, প্রথমে ইলেকট্রনিক্সকে ভালো লাগাতে হবে। ভালো লাগানোর জন্য জিনিসটাকে নিয়ে ঘাঁটতে হবে, প্রশ্ন করতে হবে, সার্কিট তুলে নিয়ে আসতে হবে, নিয়ে যে জিনিসটাকে চেনে তার পিছনে লেগে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা কি কাজ করে। কেউ আগ বাড়িয়ে এসে পড়ায় না। তোমার মধ্যে যদি খিদে থাকে শেখার, বোঝার, তবেই তোমাকে সেই লোকটা তোমার মধ্যে আগ্রহটা দেখে তোমাকে বোঝাবে। আর এই আগ্রহটা রাখতে হবে, তৈরি করতে হবে, আর বোকা বোকা প্রশ্ন করতে হবে। দুনিয়ার সব থেকে বোকা প্রশ্ন হয়তো করতে হবে। আমি আমি প্রশ্ন করতে মানে একেবারেই নির্লজ্জ, বেহায়া। একটু বেহায়া তো হতেই হবে, শিখতে হলে বেহায়া হতে হবে। বেগ বড় অ্যান্ড স্টিল। আমাদের, আমি যখন এমবিএ করছিলাম, তখন আমাদের একজন মার্কেটিং এর প্রফেসর ছিলেন। উনি বলতেন বেগ বড় অ্যান্ড স্টিল। প্রথমে ভিক্ষা চাও, ভিক্ষা না পেলে ধারে নেওয়ার চেষ্টা করো, আর যদি ধারে না দেয় তবে চুরি করে নিয়ে চলে এসো। আমি তোমাদের চুরি করতে বলছি না, আমি নলেজ চুরি করতে বলছি, কম্পোনেন্ট চুরি করতে বলছি না। তো এই ইচ্ছাটা নিজের মধ্যে জাগিয়ে তখনই মানে পিছনে লেগে থাকা, মানে হাল ছেড়ে দেওয়া নয়, পিছনে লেগে থাকা। এই অনেক মানে ক্ষেত্রেই মানে নর্মাল জীবনেও আমরা তো হাল ছেড়ে দিই না, পিছনে লেগে থাকি। সেরকম সার্কিটের পিছনেও পড়ে থাকতে হবে, যত সিম্পল হোক আর যত কঠিন হোক। পিছনে পড়ে থাকলে সেই কাজটা হয় না, সেটা আমি মানতে পারি না। আমি যথেষ্ট টাইম দিইনি তার পিছনে, আর সেই জিনিসটা কাজ করবে না, সেটা হতে পারে না। তো যাই হোক, এগুলো সবই নৈতিক কথা, নীতির ব্যাপার। এত নীতির কথা বলাটা ভালো না। তো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। নিশ্চয়ই এক মাসের খাবার একসঙ্গে খাবে না। তো ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একটা থেকে একটা একটা করে শুরু করবে। রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্টর, ডায়োড, তার বাইন্ডিং ফর্মুলা, সে কোন প্রিন্সিপালে কাজ করে, ঠিক আছে। এরকম আস্তে আস্তে দেখবে এগোতে শুরু করলে একসময় দেখবে তুমি বিটিএ করছো, সেমিকন্ডাক্টরের এপিটম মানে মাথায় চলে গেছো, অনেক কিছুই তুমি দেখো ডিজাইন করতে শুরু করেছো। তো যত এগোবে তত বুঝতে পারবে যে জিনিসপত্রগুলো উম, কঠিন নয়, খুবই সহজ। জানা আর না জানার মধ্যে যে ডিফারেন্সটা, ওটাই কঠিন। আর
কঠিন ভাবে যদি অ্যাপ্রোচ করো তো কঠিন, সহজ ভাবে অ্যাপ্রোচ করলে সহজ। তো এই হচ্ছে ব্যাপার। তো ইয়ে করো, মোটা পুঁথি বই পড়তে হবে না, ঠিক আছে? কোন জিনিসটা কিরকম দেখতে আর সেই জিনিসটা কি কাজ করে, প্রথমে এটা শিখে ফেলো। তারপর যখন অ্যাপ্লিকেশন করতে যাবে তখন দেখবে নানা রকম বাধা পাচ্ছ। এই তো এক্সটেনশনে যে প্রশ্নটা করলো, এবার আমিও কি আর প্রথমে জানতাম যে পাতলা রেজিস্ট্যান্স হাই কারেন্টে লাগানো যায় না? আমি অনেক রেজিস্ট্যান্স গরম করেছি, উড়িয়েছি, ফাটিয়েছি। তো তারপরেও আমিও জানতে শিখেছি যে আরে না না, এই রেজিস্ট্যান্সে তো কাজ করবে না। আমিও কি জানতাম যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায় টেম্পারেচারের সঙ্গে? আমিও জানতাম না। একটা রেজিস্ট্যান্স গরম করলে তার টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, সরি, তার ভ্যালু চেঞ্জ হয়ে যায়। ধরো একটা 1K রেজিস্ট্যান্স, ওটা হয়তো এত কারেন্ট ফ্লো করলো যে ওটা গরম হয়ে গেল, গরম হয়ে 1K জায়গায় ওটা হতে হতো 700 ওহমস হয়ে গেল, 1 কিলো ওহমস থেকে 700 ওহমস হয়ে গেল, নিয়ে ওটা ভ্যালুই চেঞ্জ হয়ে গেল। তো কেন ভ্যালু চেঞ্জ হচ্ছে? গুগল আমাদের বন্ধু, গুগলকে জিজ্ঞেস করবে, গুগল কাকু বলে দেবে, খুব সুন্দরভাবে বলে দেবে। ইংলিশ না বুঝতে পারলে বাংলাতে ট্রান্সলেট করে বলে দেবে। তো একটু গুগল করতে শেখো। তো কেন রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয় গরম হলে, কিন্তু তার আগে তো গরম করতে হবে জিনিসটাকে, তাই না? তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ টু লার্ন, ঠিক আছে? প্র্যাকটিক্যাল করো, জিনিসটাকে দেখো কিরকম বিহেভিয়ার করছে, তারপর বইতে ফেরত যাও। ডু ইট ইন প্র্যাকটিক্যাল, গো ব্যাক টু দ্য বুক। ডু ইট ইন প্র্যাকটিক্যাল, গো ব্যাক টু দ্য বুক। তো আনফর্চুনেটলি আমরা হ্যামেরা এরম ভাবেই শিখেছি বা এরম ভাবেই শিখি, কিন্তু আমাদের ফিয়াট এডুকেশন সিস্টেম, মানে যাকে বলি আমরা গতানুগতিক এডুকেশন সিস্টেম, কিন্তু আমাদের অন্যভাবে শেখায়। প্রথমে পড়ো, তারপর প্র্যাকটিক্যাল পড়ো। কিন্তু আমরা হ্যামেরা এরম ভাবেই শিখি। প্রথমে প্র্যাকটিক্যাল পড়ো, সবকিছু নষ্ট করে ফেলো, উড়িয়ে ফেলো, তারপরে বই পড়তে শুরু করো। কারণ তখন তো আমাদের টেনশন হয়ে গেছে যে এই জিনিসটা আমি নষ্ট করে ফেললাম, এবারে ঠিক করে কেমন করে? তখন আমরা একে অপরকে জিজ্ঞেস করে বই টই পড়ে তারপর ওটাকে ঠিক করি। ফাহাদ, Thank you. আমার মনে হয় আমরা ছোট্ট একটা গাইডলাইনও পেয়ে গেলাম, হাউ উই শুড স্টার্ট এন্ড হাউ উই শুড লার্ন। আমরা আজকে আপাতত শেষ করছি, অলরেডি 1 আওয়ার ক্লাস। আমরা আপনাকে বিদায় দিচ্ছি এবং পরবর্তী ক্লাসে আরো আপনার কাছ থেকে আমরা শুনবো, এবং আরো আস্তে আস্তে একটু জ্বালা তো সবার পেতেই হবে। সামনে যখন সবাই হ্যাম হয়ে যাবে তখন আপনাকে বেশ জ্বালাবে সবাই, তবে আমার মতো কেউই পারবে না। আমাদের আমাকে এখানে এখানে তো রাবি ভাই আছে। হাই রাবি ভাই, নমস্কার। রাবি ভাই আমার গুরুদেব। রাবি ভাইকে প্রথমে জ্বালাবে, তারপর আমাকে জ্বালিয়ে। রাব্বি কি আসছে? রোমিও চার্লি, আর ইউ দেয়ার? আমি দেখতে পাচ্ছি না রোমিও চার্লি। হুম, রাবি ভাই তো এখানে লিখছে। ফাহাদ ভাই, এখানে আসলে অনেকগুলো আর কি ফজলে রাব্বি ভাই আছে, এখন মিস্টেকেন আইডেন্টিটির কেস হয়ে যাচ্ছে। ও আচ্ছা, রোমিও চার্লি, দিস ইজ আলফা ফ্লোরিডা, ডু ইউ কপি? আই থিঙ্ক নট দ্যাট ওয়ান। লিখেছেন চ্যাটে, দেখো লিখেছে। যাই হোক, আমি আরসির কথা বলছিলাম, রাবি ভাই আছে কিনা জানি না। যাই হোক, হোয়াট এভার। হ্যাঁ ফাহাদ, আগে নেক্সট। আমরা সামনে জ্বালাবো, সামনে আরো শিখবো। এখন আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি এবং অনেক জ্বালাবো আর কি। আমার মতো জ্বালাতে পারবে না, কিন্তু জ্বালাবে একজন, এটা শিওর। আচ্ছা, ঠিক আছে, এখনকার জন্য আপনাদের 73, ঘন্টাখানেক পরে আসতে জ্বালাবে।
হ্যাঁ, ঠিক আছে, 73। আমার আবার কিছু একটু কাজ চলে এসছে, একটু ফটাফট ফটাফট করে ফেলি। 73 এভরিওয়ান। 73, আজকে আমি জন্য কাটলাম। জি জি ভাই বলেন। ভাইয়া, ক্লাসের এই সাবজেক্ট ছাড়া একটা কোশ্চেন ছিল, মানে এই বিষয়েই করতে পারবো এখন? বলেন। আচ্ছা, কোশ্চেনটা হলো যে আমার জানার খুব ইচ্ছে ছিল যে ওয়াট আর গেইন যেটা, হ্যাঁ, এই একটা এন্টিনার বিষয়ে যে কথা হয়েছিল, ওয়াট এবং গেইন, এই দুইটার ভিতরে আসলে কাজ কি বা পার্থক্য কি, মানে এই জিনিসটা একটু আমার জানার খুব ইচ্ছে ছিল। ওয়াট মানে হচ্ছে কত ওয়াট। ধরেন জি জি লাইটের মানে বাল্ব দেখছেন না, এনার্জি বাল্ব। জি 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 20 ওয়াটের এনার্জি বাল্ব 200 টাকার বাল্ব কোম্পানির প্রচারের জন্য 20 টাকা। জি না, এটা এটা ক্লিয়ার আছে। এটা হলো এই ক্ষেত্রে ওইটা ওয়ার্ড যে, বাট ওই যে এন্টিনারের ক্ষেত্রে অনেকে বলে না যে আসলে এই গেইন 3.15 ডিবি অথবা 5 ডিবিআই গেইন, হ্যাঁ, ওই ক্ষেত্রে ওইখানে তো এই ডিভাইসেরও কিছু ওয়ার্ড ঢুকে, তাই না? মানে ওই গেইনের কাজটা কি আর ওইখানে ওয়ার্ডটা কি কাজটা করে, মানে এটাই মূলত আর কি জানা। অপেক্ষা তো করতে হবে প্রশ্নের উত্তর শুনতে। তো জি জি ওইখানে যেমন আমরা যে বাল্ব দেখি, বাল্বের মধ্যে ওয়াট লেখা থাকে, মানে ওইটা এটা হচ্ছে ওর ক্ষমতা। আমরা যে রেডিও দেখি, সাধারণত 3 ধরনের রেডিও আমরা দেখি। সম্ভবত 5 ওয়াটের হয়। ইউএচএফ বিএচএফ বেস রেডিও গুলি 25 ওয়াটের হয়। আর যেটা এইচএফ রেডিও সেটা 100 ওয়াটের হয় সাধারণত। এখন আমরা আরেকটু সহজভাবে যদি বলছি, আপনার যে রুম হিটার দেখছেন না, এখন যে রুম হিটার 1000 ওয়াটের সে তাড়াতাড়ি গরম হয় না যে এটা 1500 ওয়াটের সেটা তাড়াতাড়ি গরম হয়, বলেন তো? যেটা 1500 ওয়ার্ডের। ওকে, তাহলে এরকম তো বুঝতে পারছেন যে ওয়াট কি কাজ করে। জি, বুঝতে পারছি। আসলে ওই যে এই যেটা ওয়াট বেশি হবে সেখানে কি ওই যে যে কথা বলার ইয়াটা এটা কি অনেক দূরে ছড়াবে, এরকম কিছু না? হচ্ছে ওর আউটপুট পাওয়ার হচ্ছে 25 ওয়াট। ও 25 ধরেন মিনিটে 25 লিটার ব্যাগে পানি ছাড়ে। জি, তো 5 লিটারে যদি পানি ছাড়ে তার চেয়ে 25 লিটার অবশ্যই বেশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবার আসেন এন্টেনা। এন্টেনাকে যে গেইন বলা হয়, জি। গেইন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি ও এক দিলে সে 2 বের করবে, জি। বুঝতে পেরেছেন? তো বেসিক্যালি গেইনটা মাপা হয় হচ্ছে আইসোট্রপিক্যাল একটা এন্টেনার উপর। এটা মূলত হচ্ছে আপনি যে পরিমাণে ইনপুট দিচ্ছেন সে ওইটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতেছে। যেটা সাইন্টিফিক গেইন এন্টেনা, এটা খুবই ন্যারো একটা জায়গা জুড়ে অনেক দূরে যেতে পারে। অনেকটা আপনি পাইপের মাথাটা চেপে ধরলে পানি যেমন অনেক দূরে যায়, গেইন অনেকটা এরকমই থাকে। যত বেশি গেইন হবে পাইপের মাথা তত চিকন হতে থাকে। আর যখন আপনি পাইপের মুখ বড় করে দিবেন তখন সে কাছাকাছি করবে। তো গেইন যত কম হবে তত কাছাকাছি আপনার কমিউনিকেশন হবে, আর গেইন যত বেশি হবে তত দূরে গিয়ে পড়বে। বুঝতে পারছেন ভাই? জি, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই। এই জিনিসটা নিয়ে অনেকটা কনফিউশন ছিলাম। এই গুগলে অনেকগুলো সার্চ করছি বা অনেক কিছুই করছি, আসলে ওইখানে মোটামুটি যতটুকু ক্লিয়ার হয়েছি, বাট প্র্যাকটিক্যালি আপনার থেকে শুনে তার থেকে আর কি বেশি ক্লিয়ার হওয়া যায় আর কি। কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ধন্যবাদ। কিছু জিজ্ঞেস করতেই পারেন। আর ওই এন্টেনার ক্ষেত্রে ওয়াট রেটিং বলা হয় হচ্ছে এই এন্টেনাটা সর্বোচ্চ কতটুকু ওয়াট ক্যাপাসিটি মেনটেন করতে পারে। হ্যাঁ, আপনি কিছু এন্টেনা হচ্ছে 5 ওয়াটের বেশি দিলে হবে না। আপনি ওইটাতে 25 ওয়াট দিলে ওই এন্টেনাটা কাজ করবে না, নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। আর যদি আপনি 25 ওয়াটের এন্টেনা হয় তাহলে ওইখানে 5 ওয়াট দিলে কিছু হবে না, সর্বোচ্চ 25 ওয়াট দিতে পারবে। এটা হচ্ছে এন্টেনার ওয়াট রেটিং। এই তো ঠিক আছে, যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই আমরা আপাতত আজকের জন্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।